তো এ প্রসঙ্গে আরো গভীর থেকে গভীরতম, নিগূঢ় থেকে নিগূঢ়তম বৌদ্ধিক আলোকপাতের জন্য আমাদের মাঝখানে আমরা একজন মহান মানুষকে পেয়েছি। তার বিদগ্ধতায় ঋদ্ধ হওয়ার সময় এবার আমাদের। তো আমি এবার অনুষ্ঠানের প্রধান অতিথি ইতিহাসবিদ ডক্টর সৌমিত্র শ্রীমানি, প্রতিষ্ঠাতা সম্পাদক ও মুখ্য সম্পাদক ইতিকথা আন্তর্জাতিক জার্নাল, অ্যাসোসিয়েট প্রফেসর নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়, প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ PN দাস কলেজ, প্রাক্তন বিশেষজ্ঞ সদস্য হেরিটেজ কনজারভেশন কমিটি, কলকাতা পৌর সংস্থা। এরকম একজন বরিষ্ঠ বিদগ্ধ মানুষের কাছে অনুরোধ করব তিনি তার বৌদ্ধিক তত্ত্বালোক দিন আমাদের, এবং বইটির ব্যাপারে দু চার কথা আমাদের বলুন। উপস্থিত সুধীজন, ঋষি পুষণ যখন সংসার ত্যাগ করছেন তখন তিনি বলছেন, শোনা যাচ্ছে তো? তখন তিনি বলছেন, এই গরুটা একে দিলাম, এই ছাগলটা ওকে দিলাম, বাড়িটা ওকে দিলাম। ছেলে নচিকেতা এসে বলছে, আমাকে কার কাছে দিচ্ছ? তখন পুষণ বলছেন সেই বিখ্যাত উক্তি, তোমাকে মৃত্যুর হাতে দিচ্ছি। তা আমার মনে হলো এই নীলোৎপল আমাকে সেই মৃত্যুর হাতেই দিয়েছেন। কারণ এই যে বইটি সম্পর্কে আমাকে বলতে বলা হয়েছে সে সম্পর্কে আমি আদৌ কি বলবো উপযুক্ত ব্যক্তি নই। আরো যেটা বড় জিনিস বুঝলাম, এবং বইটা কিছুটা পড়ে সবটা পড়তে পারিনি, আমার কাছে বইটা উনি দিয়েছিলেন দিন 10 আগে, সবটা আমি পড়তে পারিনি। যেটা পড়েছি তার বোধহয় 20% বুঝতে পেরেছি। এবং কেন যে বাকি 80% বুঝতে পারলাম না, তাই এখানে সেই সঞ্চালকের প্রারম্ভিক উক্তিগুলো শুনে খানিকটা মনে হলো। তা উনি বাংলায় আধুনিক কালের মহাকাব্যিক গ্রন্থ, যদিও তাকে মহাকাব্য বলে লেখক দাবি করেননি, মেঘনাদ বধ, তার কথা বলেছেন এবং তার সঙ্গে বর্তমানে নীলোৎপলের কিছুটা তুলনা করেছেন। আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, মেঘনাদ বধের সঙ্গে সঙ্গেই আর একটা এরকম বধকাব্য লেখা হয়েছিল, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বৃত্ত সংহার বধ। এবং তাদেরও পরে নীলোৎপল যেরকম ব্যঙ্গাত্মক করেছেন, তেমনই সুকুমার রায় আমাদের উপহার দিয়ে গেছেন লক্ষণের শক্তিশীল। তারপরে যেটা মাইকেল করতে পারেননি, হেক্টর বধ, এবং আজকে আমি দেখছি নীলোৎপল বধ। তার মানে বাঙালি বধের মধ্যেই আছে। এই একটা জিনিস আমাকে কিন্তু একটুখানি শঙ্কিত করে ফেলেছে, যে তাহলে কি দাঁড়ালো। সমস্যাটা হচ্ছে আমাদের বোধ শক্তিকে নিয়ে। সেইটাই এখন এই নীলোৎপলের বই পড়তে গিয়ে আমি আগেই বলেছি, হয়তো আমি বইটার 25% পড়তে পেরেছি এবং তার 20% আমি হয়তো বুঝতে পেরেছি। সেইটা নিয়ে আমার কিছু বলার আছে। এখন আমাকে মার্জনা করবেন লেখক মশাই, হয়তো সবগুলো কথা খুব মধুশ্রুতিবাচক নাও হতে পারে। এখন মুশকিলটা হচ্ছে, আমাদের দেশের প্রথা হচ্ছে সন্তান জন্মাবার পর মুখে মধু দিতে হয়। তা আমার মুখে মনে হচ্ছে আমার বাড়ির লোকেরা নিম ফলের মধু দিয়েছিল, যে কারণে একটুখানি গোলমাল হয়ে যায়। সেটা কিছু করার নেই। আর দুর্ভাগ্যবশত আমি ইতিহাস পড়ে ফেলেছি। ইতিহাস তো এইসব নিয়েই কারবার করে, কোনোটাকেই মানতে চায় না এবং কোনোটাকেই সত্য বলে ধরে না। তা সেইখানে সাহিত্যের সঙ্গে ইতিহাসের একটুখানি ঝগড়া আছে। সাহিত্য ইতিহাস হতে পারে, ভুল বলছি, ইতিহাস সাহিত্য হতে পারে, সাহিত্য ইতিহাস হয় না। এখন আমি সেইখানে একটু জটিল আবহের পড়ে গেছি, কারণ এটা সাহিত্যিক রচনা এবং এটা বিশাল আকায়। তাকে আমাকে দেখতে হয়েছে, আমি এই 44-45 বছর ধরে ইতিহাস পড়িয়ে সেটা ঠিক বুঝে উঠতে পারছি না যে আমি কোন জায়গা থেকে ব্যাপারটাকে ধরবো বা আলোচনা করব। যাই হোক, বিশাল আকৃতির বই, সব থেকে যেটা বড় কথা, 10 পৃষ্ঠা ব্যাপী পাঠপঞ্জি। এখন এখানে ব্রহ্মরন্ধ্র সূত্রের কথা উল্লেখ করা হচ্ছে, আর এই বইটা ইংরেজি সাহিত্যে যেমন হয়
একটা ক্যান্টো ভাগের মতন করা রয়েছে। বাংলাতে এরকম বড় একটা দেখা যায় না, আমি তো দেখিনি, হয়তো আপনারা দেখে থাকতে পারেন, আমি দেখিনি। এখন বই সম্পর্কে লেখক কি বলছেন, তিনি তার পাক প্রণালী প্রসঙ্গে যা বলছেন যে নিষেককাল হচ্ছে 1 বছর, গর্ভকাল 1 বছর, প্রসবকাল 10 বছর। তো ভয়ঙ্কর ব্যাপার। এখন তার মানে বোঝা যাচ্ছে উনি প্রকৃতির বিরুদ্ধে যেতে চাইছেন। বইটাও তাই, আমাদের ভাবনা চিন্তার বিরুদ্ধেই যাচ্ছে। এখন লেখক দাবি করছেন যে গ্রন্থটি এক নৈর্ব্যক্তিক সর্বদর্শী কথক। সেখানে তিনি বায়সদের নিয়ে এসছেন, তারা তো সর্বদর্শী হয় এবং সব দিকে সব খবর রাখে, নিয়ে কাক চরিত্র নিয়ে অনেকের অনেক লেখা আছে, সেটা নিয়ে বলতে চাই না। বায়স সর্বদর্শী, কিন্তু এক জায়গায় প্যাঁচে পড়ে যায়। কোকিল ঠিক সময় এসে ডিমটা পেড়ে যায় এবং তার ডিমটা ফেলে দিয়ে যায়, সেখানে কিন্তু বায়স পারে না। এখন নীলোৎপল কোন জায়গায় দাঁড়াচ্ছেন সেটা একটু আমাদের দেখতে হবে। ও কোকিলের সঙ্গে আছেন নাকি সত্যি সত্যি বায়সকে নিয়েই রয়েছেন, সেটা একটু দেখা দরকার। এখন এখানে উনি যে কতগুলো জিনিস বলেছেন সেগুলো কিন্তু খুব তার মানে ভাবনার কথা। এক হচ্ছে তার অতিজাগতিক উপাদান আছে, যেখানে অতিলৌকিক অনুপ্রবেশ ঘটেছে, এবং কিছু কিছু ক্ষেত্রে উনি বলছেন পুনরুক্তিমূলক হচ্ছে। আবার কি বলছেন যে প্রেরণাপ্রসূত আবাহন আছে, আবাহনটা প্রেরণাপ্রসূতই হয়। আচ্ছা, তারপরে যেটা বলছেন ভয়ঙ্কর কথা, প্রেতলোকে লেখকের যাত্রা। ওই যে আমি বললাম বাঙালি বদকাব্যের মধ্যেই আছে, তা আমার তো মনে হলো লেখকের সঙ্গে পাঠকেরও যাত্রা হচ্ছে, এবং এখানেই লেখকের সার্থকতা যে পাঠককেও তিনি তার সঙ্গী করতে পেরেছেন। আর যেটা সব থেকে বড় কথা, নায়কের বংশবৃত্তান্তও দিয়েছেন। সে আগেকার কালে আমাদের সংস্কৃত কাব্যে সব দেওয়া হতো, এর ছেলে, ওর বাবা, ওর ঠাকুরদাদা, এসবগুলো বলা হতো, সেটাও এখানে উনি দিচ্ছেন। তার মানে লেখকই তার উপন্যাসের একটা চরিত্র হয়ে দাঁড়িয়েছেন। এখন এইখানে যেটা দিয়েছেন উনি, সেখানে দেখা যাচ্ছে কি একটা ইতিহাসের একটা প্রেক্ষিত নিয়ে এসছেন তার পারিবারিক পরিচয়ের মধ্যে দিয়ে। আমি সেখান থেকেই যাব, কারণ মহাভারতে ব্যাস বলেছেন নর নারায়ণ সবাইকে প্রণাম করে তবে পড়বে। তো এখানে নারায়ণ বলে আমি কাউকে দেখছি না, নরকে প্রণাম করেই করব। যেখানে 11 অধ্যায়ে 7ম সর্গ নৈরাজ্যবাদিতা, যার রং উনি বলছেন কালো। আপনারা দেখবেন উনি কতগুলো ভাগ করেছেন এই ক্যান্টোগুলোর, তার মধ্যে প্রত্যেকটাতেই 7টা করে আছে, 14টা অধ্যায় আছে, প্রত্যেকটারই 7টা করে ভাগ আছে। আমি তাকে স্বর্গ বলছি আর কি। সেই তাতে প্রথমটা হচ্ছে স্বাতন্ত্রিকতা, যার রং উনি দিচ্ছেন সোনালি। তারপরেরটা হচ্ছে বৈপ্লবিকতা, যার রং উনি দিচ্ছেন লাল। কিন্তু আমি যতটুকু পড়লাম আমার মনে হয় রংটা সবুজ হলে বোধহয় ভালো হতো, উনি বলেছেন লাল। আচ্ছা, তারপরে দিয়েছেন উদারনৈতিকতা, তার রং বলেছেন সবুজ। আমার তো মনে হয় সেটা সাদা হওয়া উচিত, কারণ উদারনৈতিক যারা হয় তাদের কোনো ইজম থাকে না, সবাইকে ভালো বলে তারা। আচ্ছা, 4 নম্বরটা বলছেন মাতৃতান্ত্রিকতা, ভয়ঙ্কর ব্যাপার। সেখানে বলছেন রং গোলাপি। মাতৃতান্ত্রিক হলে গোলাপি হবে না, এত উদার তারা হয় না, সেটা হলুদ হওয়া দরকার। তারপরে বলছেন পিতৃতান্ত্রিকতা, রংটা দিয়েছেন বাদামি। ঠিকই বলেছেন, কারণ এই রঙের কোনো মাথামুন্ডু নেই। আর তারপরেরটা বলছেন রক্ষণশীলতা, রং দিয়েছেন নীল, এইটাকে আমি বলবো লাল। আর শেষ বলছেন নৈরাজ্যবাদিতা, যেটা তার লেখার মধ্যে দিয়ে খুব বেশি মাত্রায় ফুটে উঠছে, তার রং বলছেন কালো, আমি বলবো সেটা ছাই। এখন আমার বোধ শক্তি দিয়ে এটা আমি বুঝেছি আর কি। এইবারে এই যে রঙের খেলা দিয়ে উনি শুরু করেছেন, তার মধ্যে না জীবনীটাও ঢুকে গেছে, এবং তার পিতৃ পরিচয় রয়েছে, যেটা বললাম আমি নরকে দিয়েই বলছি, শুরু করছি। সেখানে তিনি লিখছেন কি যে তার ঊর্ধ্বতন 7ম পুরুষ মানিকচন্দ্র রায়, তার জন্মসাল 1746, মানে পলাশির যুদ্ধের 11 বছর আগে, এবং মৃত্যু 84, 38 বছর বেঁচে ছিলেন। সেকালের অনুপাতে ঠিকই আছে। এইখানে বাবু একটু আপনি ভুল করে ফেলেছেন, পৃষ্ঠা 407-এ আপনি পলাশির যুদ্ধকে 1957 এনে ফেলে দিয়েছেন, এটা একটু প্রিন্টিং এরার। তার সঙ্গে পরেরটাও ভুল করেছেন,
ক্লাইভের দ্বিতীয় দফায় আগমন 1965 করে ফেলেছেন, 1765 হবে, বক্সারের যুদ্ধের পর উনি এসেছিলেন। আচ্ছা, মানিকচন্দ্র যাকে দিয়ে উনি শুরু করেছেন, তার ঊর্ধ্বতন সপ্তম পুরুষ, কারণ ওই পিণ্ডদান করতে গেলে তাকে দিয়ে শুরু করতে হয় এবং বিয়ের নান্দিমুখ করতে গেলে তাকে দিয়ে শুরু করতে হয়। তা এখন সেই মানিকচন্দ্র যে নতুন কেল্লা কলকাতায় হচ্ছে, ফোর্ট উইলিয়াম, তার পুস্তকাগারে বার্ষিক 10 পাউন্ড বেতনে চাকরি নেন। সে 10 পাউন্ডটা ভারতীয় মুদ্রায় কত আমি বলতে পারবো না, কারণ ওয়ারেন হেস্টিংসের সময় ঠিক হয়েছিল 10 টাকায় 1 পাউন্ড। এটা ওয়ারেন হেস্টিংসের আগের কথা বলা হচ্ছে। তখন 10 পাউন্ড বেতনে তিনি কেল্লায় বার্ষিক 10 পাউন্ড বেতনে পুস্তকাগারে চাকরি নিচ্ছেন। আচ্ছা, কেল্লা গড়তে খরচ হয়েছিল উনি বলছেন 20 লক্ষ টাকা, 407 নম্বর পৃষ্ঠায় এটা আছে। আচ্ছা, কিন্তু ক্যাপ্টেন ব্রোহিয়ার, যিনি এই কেল্লার স্থপতি, তিনি যে পরিকল্পনা করেছিলেন তাতে ব্যয় নির্দিষ্ট করা হয়েছিল 6 লক্ষ পাউন্ড। 6 লক্ষ পাউন্ড, 1758 কথা বলছি আমি। আজকের যে ফোর্ট উইলিয়ামটা আপনারা দেখতে পাচ্ছি আমরা, 1761-তে 3.5 বছর ধরে কাজ হয়ে গেছে। 1761-তে কর্তারা, মানে ইংল্যান্ড থেকে ডিরেক্টররা খোঁজ খবর করছেন যে কদ্দূর কিছুই হয়নি। খরচ হয়েছে কত? 3.5 লক্ষ পাউন্ড, কিছুই হয়নি। তখন কোম্পানির কর্তারা তো চোটে লাল, যে এত পয়সা খরচা করা হচ্ছে এখানে, কিছুই কাজ করতে পারছো না। এখন কেন হচ্ছে? ধীর গতি, শ্রমিক পাওয়া যাচ্ছে না, অর্থ পাওয়া যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। অবশেষে 1777-এ এপ্রিল মাসে ডিরেক্টররা বললেন কি, যা হয়েছে যথেষ্ট, আর নয়। ব্যয় তখন হয়েছে 35 লক্ষ টাকা, আপনি বলছেন 20 লক্ষ টাকা। তা সেই কাজও কিন্তু অসম্পূর্ণ ছিল ফোর্ট উইলিয়ামের। আজকে যে ফোর্ট উইলিয়াম আমরা দেখছি সেটা কিন্তু পূর্ণাঙ্গ নয়, ওরা যা পরিকল্পনা করেছিল। এখন এবার অনেকটা লাফ দিয়ে চলে এসছেন কেবল একদম সাম্প্রতিক কালে লেখক। 1953-তে চিরতরে তার পরিবার চট্টগ্রাম ত্যাগ করে তার পিতৃকুল এবং মাতৃকুল কাছাকাছি সময় কলকাতায় চলে আসেন এবং পাশাপাশি বাস করেন, এবং সেই সূত্রেই তার পিতার বিবাহ হয়, এরকম একটা ব্যাপার। এখন সমস্তটা ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? স্বপ্নে এবং ভাবাবেশে, এই ব্যাপারটা নীলোৎপলের লেখার মধ্যে বারবার পাচ্ছি, ভাবাবেশের ব্যাপারটাই যেন এসে যাচ্ছে। সেখানে তিনি একদিন প্রবল বৃষ্টির মধ্যে, এটা খুব সাংকেতিক আমার মনে হলো, প্রবল বৃষ্টির মধ্যে ঘরে শুয়েই দেখছেন যে 3 ডাইনির নাচ ও দেবী হেকেটের সঙ্গে তার ম্যাকবেথের সেই কাহিনীটা জড়িয়ে আছে। ম্যাকবেথ নাটকের অ্যাক্ট 3 এবং 4-এ তার উপস্থিতি, হেকেট ডাইনি বিদ্যার দেবী, তিনি ম্যাকবেথের ধ্বংস চাইছিলেন। নীলোৎপল তো ধ্বংসের কথা বলছেন না নিশ্চয়ই, যদিও নিজেকে বধ করে ফেলেছেন, কিন্তু ধ্বংসের কথা বলছেন না। এখন এরপরে এত চিন্তা ভাবনার পর পায়েল, সে কি তার আপনার উৎসাহদাত্রী ছিল? সে পায়েলকে উনি তার প্রাপ্য 1300 টাকা মিটিয়ে দিয়ে এসছেন। ওখানে কিন্তু ভাবাবেশ নেই, একেবারে প্রত্যক্ষ বাস্তব। এই যে কম্বিনেশন, একটা ভাবলোক থেকে ইহলোকে চলে আসা, এটা কিন্তু খুব জটিল পদ্ধতি। এইটা নীলোৎপল ছত্রে ছত্রে করেছেন। এই মুন্সিয়ানাটা কিন্তু তারিফ করতেই হয়, যার ফলে অত্যন্ত ধীশক্তি প্রয়োগ না করলে এই লেখা পড়া সম্ভব নয়। যেটা আমরা করে থাকি সেই চারুলতার দৃশ্য, এটা খুব পরিচিত বলেই বলছি। দুপুরবেলা মহিলারা বিছানায় শুয়ে বুকের উপর পালিশ নিয়ে বই পড়ছেন, সেটা এভাবে পড়া যাবে না। এইখানে একটা বড় জিনিস রাখতে হবে। এবং আরও যেটা বড় কথা, এই বইটা পড়তে গেলে আমাকে বোধহয় অনেকগুলো বই পড়তে হবে, তবে আমি বুঝতে পারবো কি আছে এর পেছনে। যাই হোক, লেখক ভণিতা শুরু করেছেন একদম গোড়ায় নবারুণ ভট্টাচার্যের কবিতা মুদ্রণ করে। এখন নবারুণ ভট্টাচার্য ফেতারুও লিখেছেন,
কাঙাল মালসাটও লিখেছেন। আমি তো একটুখানি ঘোরের মধ্যে পড়ে গেলাম উনি কি বলতে চাইছেন, মানে লেখক কি বলতে চাইছেন। আমি গোড়াতেই যেটা বলেছি, আমি এই সম্পর্কে আলোচনা করার উপযুক্ত ব্যক্তি নই, কারণ আমার ধীশক্তি অতদূর যায়নি ওনার যেভাবে গেছে। যাই হোক, লেখক 7ম পৃষ্ঠায় বলছেন জ্ঞান আর বুদ্ধি এক নয়। বুঝলাম আমি বইটা পড়তে গিয়ে, আমি যতই জ্ঞান বাড়াতে যাই আমার বুদ্ধি নিতে পারছে না, তাহলে এক হচ্ছে না। আরো প্রশ্ন হচ্ছে, এই সঙ্গে উনি জুড়ে দিয়েছেন মন্ত্রীরা কি সত্যি শুয়োর, নাকি শুয়োরের মতো অপদার্থ, যেটা নীলোৎপল বইয়ের 9ম পৃষ্ঠায় লিখেছেন। কিন্তু আপনাকে মনে করিয়ে দিই, শুয়োর হচ্ছে 3য় অবতার। আজও বাঙালি হিন্দুরা তার যে পিতৃপুরুষের পিণ্ডদান করে বেলা 12টার পর, কেন করে? প্রবল কাণ্ড ঘটেছে, চারিদিকে জলে থই থই করছে। এই বরাহ যে অবতার হয়ে এসছে, সে বরাহ দাঁড়াবার জায়গা পাচ্ছে না। সাপ করতে 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 তার বিষ্ণু নাম যজ্ঞ করা, তার মানে উচ্চারণ করা হয়নি, তার বিষ্ণু পুজো করা হয়নি। সাপ করতে করতেই সময় চলে গেছে, চারিদিকে জল থই থই করছে। করতে করতে সামান্য একটা জায়গায় মাটির মতন পাওয়া গেল, মাটির মতো পাওয়া গেল। তখন সে বরাহ কি করলো, তার দাঁত দিয়ে একটা দাগ কাটলো, সেখানটা গিয়ে সে দাঁড়াবে। দাগটা কি হলো? বাংলা বয়ের মতন। যারা পিণ্ডদান করেছেন তারা নিশ্চয়ই জানেন, পুরোহিত বলে জল দিয়ে বাঁ হাতে বয়ের মতন কাটো, তার মধ্যে পিণ্ড দাও। তার মানে বরাহ খুব খারাপ নয়, তাকে কাজে লাগানো হচ্ছে। আর এখন তো কম্পিটিশন চলছে, বরাহের লহু বেশি গুরুতর নাকি গাভীর লহু বেশি গুরুতর। যাই হোক, তা সেই জন্য আপনি অতটা রুড হবেন না, মন্ত্রীরা ওই রকম বলা উচিত নয়। এখন 1ম অধ্যায়ে মধুকর 4র্থ স্বর্গ, যেটা মাতৃতান্ত্রিকতা, সেখানে উনি নিয়ে এসছেন সেই মিশরীয় উপাখ্যানের অসিরিসকে, তার মৃত্যু এবং পুনর্জন্ম। কেন নিয়ে এলেন আমি ধরতে পারছি না। আমার মনে হলো সভ্যতাকে বাঁচানোর লক্ষ্যে। এখন সভ্যতা বলতে কি বুঝবো? আমার ওই অংশটা পড়ে তো মনে হচ্ছে লেখক বলতে চাইছেন সভ্যতা হচ্ছে স্বার্থপরতা এবং ঘৃণতা। স্বার্থপর না হলে সভ্য হওয়া যায় না, কারণ আমি অন্যকে নিধন করে, অন্যকে পিছিয়ে রেখে তবে আমি এগোবো, তবেই তো আমি সভ্য হব। সেই জন্য সভ্যতা স্বার্থপরতা একই জিনিস, ওটা না হলে হয় না। এখন তার সঙ্গে ঘৃণতা, অবশ্যই তাই, স্বার্থপর হলেই ঘৃণ্য হতে হবে, এটা মনে হলো আমার। এবং এইখানেতেই ওই 7টা কাকের ব্যঞ্জনা আছে, বায়সগুলো, এবং তাদের গুরু হচ্ছে ভূষণ্ডু। সে সর্বত্র বিরাজমান, যখনই বিপদে পড়ছে তখনই তার কাছে যাচ্ছে এবং তার কাছ থেকেই মতগুলো নিচ্ছে। এই ভূষণ্ডুকে উনি খাড়া করেছেন, এ কি বিবেকের চরিত্র? এটা আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। এখন এখানে আমার একটু মনে হলো উনি তো মহাভারতিক একটা ব্যাপার করতে চাইছেন, মহাভারতের ধর্ম, সে এই কাজটা করেছিল কিন্তু একটা পর্বে। আর এখানে ভূষণ্ডু পুরো বইটা জুড়েই আছেন। হয়তো আধুনিক কালে সে ধর্মের রূপটা এমনই অধার্মিক হয়ে পড়েছে, তাকে সবসময় দেখাতে হচ্ছে আমি সবসময় আছি, সবসময় আছি। হয়তো সেই বোধটার মধ্যে দিয়ে লেখক গেছেন। এবং এইটার সঙ্গে আবার 10ম অধ্যায়ে উনি চলে যাচ্ছেন, তারও 4র্থ স্বর্গ মাতৃতান্ত্রিকতা, ওখানে যেমন ছিল সেখানে তিনি কি বলছেন, সেই যে অসিরিস, তাকে তো মেরে ফেলেছিল, তার দেহখণ্ড সোজা ডাকযোগে, বাই পোস্ট ডাকযোগে চলে এসছে একেবারে লেখকের কাছে। এইবারে শুরু হচ্ছে আইসিসের খেলা। কি করছেন তিনি? সবই খুঁজে পেয়েছেন, আসল জিনিসটা পাননি। সেটা আমি উচ্চারণ করতে চাইছি না, আসল জিনিসটা পাননি। ভয়ঙ্কর জায়গায় আপনি ফেলে দিয়েছেন আমাদের। এখন এই একটা ধারণা আমি বুঝে উঠতে পারলাম না, আমার চিন্তা ভাবনা কিন্তু একটু এলোমেলো হয়ে গেল এই অংশটা পড়তে গিয়ে, হয়তো আমি অতটা বুঝতে পারিনি। যাই হোক, লেখক 6ষ্ঠ অধ্যায় বলছেন, যার নাম অজয় শেলপাট, 6ষ্ঠ অধ্যায়, তার 1ম স্বর্গ স্বাতন্ত্রিকতা। সেখানে বলছেন সেই কাক্যেশ্বর কৌতূহলী যে নীলোৎপল, তার উদ্দেশ্য নিয়ে ওই 7টা কাক সে ভূষণ্ডুর কাছে সবসময়
পরামর্শ করে, তার কাছে বুদ্ধি নেয়, তারাই সন্দেহ প্রকাশ করছে লেখকের উদ্দেশ্যটা কি। আমার মনে হলো খুবই জটিল, কারণ ভূষণ্ডু দার্শনিকের মতো মন্তব্য ছুঁড়ে দিচ্ছেন। আমি পৃষ্ঠা 213 কথা বলছি। আমার ধারণা, আমার নিজের ধারণা আর কি, পুরো বইটাই আমাকে যে কোথায় নিয়ে যাচ্ছে তা বুঝতে পারছি না। কারণ ওই ভূষণ্ডুর উপস্থিতিতে এক এক সময় তার এক এক রকম অর্থের ব্যঞ্জনা, এটা আমি ঠিক বুঝতে পারছি না। স্টাইনবেকের উইন্টার অফ ডিসকন্টেন্ট নিশ্চয়ই আপনার জানা, নোবেল পেয়েছিল 1962-তে। তার আগের বছরের কীর্তিটা তো নিশ্চয়ই আমরা জানি, 1961-তে ডক্টর জিভাগো। তার 1962-তে উইন্টার অফ ডিসকন্টেন্ট। আমার খানিকটা ওই রকম বোধ এলো যে উইন্টার অফ ডিসকন্টেন্টে স্টাইনবেক যা বলতে চাইছেন হয়তো নীলোৎপল তার দ্বারা চালিত হয়েছেন, নতুবা আমাকে নিজেকে মনে হলো কাফকার মেটামরফোসিস। হাত পাগুলো সব শুকিয়ে যাচ্ছে, ডানা বেরিয়ে যাচ্ছে, সুর বেরিয়ে যাচ্ছে, আমিতে নেই। কাফকা মেটামরফোসিসে যা বলেছেন। যাই হোক, এইভাবে একাদশ অধ্যায়ের মধ্যে পঞ্চম স্বর্গ, যেটা পিতৃতান্ত্রিকতা, আমি গ্রন্থের 402-3 পৃষ্ঠার কথা বলছি। সেখানে রামায়ণের ষষ্ঠ কাণ্ড বা যুদ্ধ বা লঙ্কা কাণ্ডের কথা উনি উল্লেখ করছেন। সেখানে যুদ্ধে রাবণের মৃত্যুকে স্বর্গীয় রূপ দেবার চেষ্টা হয়েছিল। আপনি বোধহয় জানেন রামায়ণে প্রায় 300টা পাওয়া গেছে, রূপ পাওয়া গেছে, ভারতে, ভারতের বাইরে। তার মধ্যে তো অনেকে এখন আজকাল দাবি করছে দশরথ জাতক থেকে, যেটা সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রায় 45-50 বছর আগে বলেছিলেন, দশরথ জাতক থেকে এটা চালিত, ওসব বাল্মীকি চুরি করেছেন ওটা। তা ওখানে একটা জৈন রামায়ণও আছে। সেই জৈন রামায়ণে রাম কিন্তু রাবণকে মারেনি, লক্ষণ মেরেছে। রাম তো অহিংস জৈন। এবং খারভেল তার হাতিগুম্পা লিপিতে, আমরা যাই উদয়গিরি খণ্ডগিরি, হাতিগুম্পা লিপিতে নিজেকে ওই রামেরই উত্তরাধিকারী বলেছেন, ককলিঙ্গের রাজা খারভেল, মানে ঐতিহাসিক চরিত্র রূপান্তরিত করে ফেলেছেন। সেখানে এই যে রাম রাবণের যুদ্ধ, এটা সৎ অসৎ, ভালো মন্দ এরকম বলার একটা প্রবণতা আমাদের আছে। রাবণ মানেই বুঝি খারাপ ইত্যাদি, যেটাকে ভয়ঙ্করভাবে বিরোধিতা করেছিলেন মেঘনাদ বধে মাইকেল। এখন নীলোৎপলের লেখাটা পড়ে আমার মনে হলো যে এই রাম রাবণের যুদ্ধের প্রস্তুতি পর্বটা তাকে চালিত করেছে খানিকটা এই বইটা লিখতে। এখন লেখক তার বিবরণে সামান্য পরিমাণে কেন্দ্রের প্রবল শক্তিমান স্বরাষ্ট্রমন্ত্রীকেও নিয়ে এসে ফেলেছেন এই অংশে, এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে মেরেও ফেলে দিয়েছেন। সিডিশন আইন খুব এখন ভয়ঙ্করভাবে প্রযুক্ত হচ্ছে। এই বরোদা রাজান করণ থাপার দেখলেন তো, সুপ্রিম কোর্টে যেতে হলো। আপনার পকেটে নিশ্চয়ই অনেক পয়সা আছে। এখন লেখক রামায়ণের যুদ্ধকাণ্ড নিয়ে বলেছেন, আমার কাছে কিন্তু রামায়ণের শ্রেষ্ঠ কাণ্ড হচ্ছে পঞ্চম কাণ্ড, সুন্দরকাণ্ড, যেখানে রাম নেই, বানররা উপস্থিত। যদিও মাইকেল গৌরদাস বসাককে বলেছিলেন যে আই কুড হ্যাভ রিটেন such an epic which could surpass Iliad or Odyssey, but that old man has spoiled the game. He did not give me a single human being. বাঁদর দিয়ে ওডিসির মতো কাব্য লেখা যায় না, এটা মাইকেল গৌরদাসকে লিখেই দিয়েছিলেন। এখন আমার কাছে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ সুন্দর কাণ্ডটা, হয়তো আমি ও প্রজাতির মধ্যে পড়ে যাচ্ছি বলি। এখন এইখানে বানররা অত্যন্ত শ্রদ্ধামণ্ডিতভাবে যুদ্ধের ব্যবস্থা, যুদ্ধ করতে যাবে কিন্তু অত্যন্ত শ্রদ্ধা নিয়ে, এই ভাবটা ওর মধ্যে ফুটে উঠছে। এটা অদ্ভুত, এরকম বিষয় লেখা যায়, আমার জ্ঞানেতে পড়ে না সুন্দরকাণ্ডের অংশটা। যাই হোক, সেই শ্রদ্ধা কিন্তু বর্তমান কর্তাদের নেই, রাজনৈতিক কর্তাদের কথা বলছি, ওনার কর্তার কথা বলছি না। এখন সবাই বলছে আমি আজ্ঞাধীন, আমি যা করছি অন্যের আজ্ঞায়। সেই জ্যোতিষীদের কথা, প্রিডেস্টাইন, প্রি অ্যারেঞ্জড মানুষের লাইফ,
এখন আমার প্রশ্ন হচ্ছে, লেখক এই আজ্ঞাধীনের ব্যাপারটা তুলেছেন, আমার প্রশ্ন হচ্ছে আজ্ঞাকারী কে? এইটা কিন্তু আমি বুঝতে পারছি না। হয়তো এই যে বললাম আমি 25 ভাগ মতন পড়তে পেরেছি, হয়তো উত্তর ভেতরে আছে। তবে লেখক উত্তর নিজেই দিয়েছেন তার দ্বাদশ অধ্যায়ে। আমার মনে হলো দ্বাদশ অধ্যায়ে 4th সর্গে সেখানে তিনি ফকির দায়েম শাহের রচনাকে উল্লেখ করেছেন। পৃষ্ঠা 438-এ আছে, হুকুমে এসেছো ভবে তলব হলে যেতে হবে। আপনার হুকুমেই আমাকে আসতে হয়েছে। এই হচ্ছে বইটার সম্পর্কে একটা বড় কথা। এখন 6ষ্ঠ অধ্যায়ে যার নাম দিয়েছেন লেখক শেলপাট, তার রক্ষণশীলতা পর্বে 234 থেকে 36 পৃষ্ঠা গ্রন্থের, সেখানে আবার স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে তো মেরেই ফেলে দিয়েছেন, সেই স্বরাষ্ট্রমন্ত্রীর সাঙ্গপাঙ্গরা যারা থাকে তারা হচ্ছে পুলিশ। সেই পুলিশ ইন্সপেক্টরের একটা কাহিনীকে উনি নিয়ে এসছেন। অনিমেষ, পল্লবকান্তি ঘোষকেও এনেছেন, একেবারে জ্যান্ত ক্যারেক্টার। পল্লবকান্তি বেঁচে আছে না মরে গেছে? বেঁচে গেছেন আপনি। তা সেই পল্লবকান্তিকেও নিয়ে এসছেন এবং তার দ্বারা অনেক কর্ম করিয়েছেন। যাই হোক, এখানে ইন্সপেক্টর অনিমেষ এসে গেছেন, সিনেমা হলে গিয়ে প্রাকৃতিক কর্ম করতে গেছেন। উনি খুব প্রকৃতিকে ভালোবাসেন না, সেটা আমি দেখেছি। সুবিমল মিশ্রের ব্যাপারটা উনি বলেছেন, কোথায় কোথায় গু থাকে। এখন উনি খুব প্রকৃতি প্রেমিক, এটা আমি বুঝতে পারলাম। এখানেও তাই হয়েছে, নেচার্স কলে উনি গেছেন এবং নিজের অবস্থান ও চরিত্র ওখানে গিয়ে দেখতে পেলেন। কি দেখলেন? স্বয়ং যিশু তাকে নেমেসিসের সংজ্ঞা দিচ্ছেন টয়লেটে। এবার আমার প্রশ্ন, হঠাৎ কেন এই প্রসঙ্গের অবতারণা লেখক করলেন? অধ্যায়ের সূত্রপাতে লেখক বলছেন সিলেবাস কি, সিলেবাস এবং তার মূল্য কতটুকু। সিলেবাস উনি বলছেন লেখক সিলেবাস সম্পর্কে বলছেন মানুষকে পাঠক করে, জ্ঞানী হয়তো নয়। অনিমেষের আত্মপক্ষ সমর্থন সেই সিলেবাস অনুসারে। তাই তার সাফাই, সে তো অনেক অত্যাচার করেছে পুলিশ হিসেবে। পুলিশের অত্যাচারের কারিগর তারা হলেও কাণ্ডারি অনেক দূরে। ওই যে প্রিডেস্টাইন্ড, প্রি অ্যারেঞ্জড, ভেতর থেকে হয়ে আসছে, আমি দেখতে পাচ্ছি না কে চালাচ্ছে। এই যে অভিব্যক্তি যেটা লেখক দিতে চাইছেন আমাদের, তার জন্যই আবার যিশুকে নিয়ে এলেন কি, ওই নেমেসিসের কাহিনীটাকে ঢুকিয়ে দিয়েছেন ওর মধ্যে। আমার একটুখানি এখানে ওল্ড টেস্টামেন্টের কথা মনে পড়ল, যাকে অনেক ঝাড়াই মাজাই করেছিলেন পরে অনেকে মিলে, কিন্তু সেই ওল্ড টেস্টামেন্টে ঈশ্বর সম্পর্কে যা বোধ, তার সঙ্গে কোরআনের অনেক মিল আছে, নিউ টেস্টামেন্টের সঙ্গে অতটা নেই। এখন সেই নেমেসিস আমার এখানে মনে হলো সেই ওল্ড টেস্টামেন্টের যুগেই আমি যাচ্ছি। যাই হোক, তবে লেখক খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। এই জটিল অংশগুলো তিনি আবছা কালিতে ছেপেছেন, মানে কি আপনাকে অনেক কষ্ট করে পড়তে হবে, সেই জিনিসটা উনি করে দেখিয়ে দিয়েছেন। এখন এই যে ঘটনাগুলো, এর মধ্যে একটা বড় ব্যাপার এসে যাচ্ছে যে এই বুদ্ধি জ্ঞান কোথা থেকে আসছে। এই 8ম অধ্যায়ে 3য় সর্গ, যেটা হচ্ছে উদার নৈতিকতা, পৃষ্ঠা গ্রন্থের 288-89, সেখানে উনি বলছেন ভ্রূণ অবস্থায় যখন নীলোৎপল ছিলেন, শিব ও পার্বতী নীলোৎপলকে দর্শন দিয়ে ভবসংসার সম্পর্কে জ্ঞাত হওয়ার পরামর্শ দিচ্ছেন। কারণ নীলোৎপল কালির অভাবে নিজের লোহিত ব্যবহার করে পৈশাচী ভাষায় যে বৃহৎ কথা এই যে রচনা করবেন, প্রিডেস্টাইন্ড তারা বলে দিয়েছেন করবেন, তার গুণ মহাভারতীয় হবে। এত বড় একটা বই লিখতে প্রচুর লোহিত ব্যবহার করতে হবে, তাহলে সেরকম ভাবে হলে তো আমাদের ভাবনার কথা যে নীলোৎপল দুর্বল হয়ে পড়বেন, সেটা তো আমি চাই না। আমি তো সবল জিনিসটা চাই, কারণ বইটা ভয়ঙ্করভাবে সবল। কিন্তু ওই একই পর্বে 2007-এর 1 মে তারিখ দিয়ে দিয়েছেন
রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রধান রূপকার শিক্ষা সচিবের মেরুদণ্ডহীনতার কথা উনি বলছেন, এটা বলার অপেক্ষা রাখে না। তার বিচার বার্তা এবং বিচারকর্তা, বিবেক, দর্শক কে? লেখক নিয়ে এসছেন অষ্টম মনুকে। সাবরণী, ভুলেই গিয়েছিলাম অষ্টম মনুর কথা। লেখক তাকে নিয়ে এসছেন এবং সেই অষ্টম মনুর ধিক্কারেই হঠাৎ করে মরে গেল শিক্ষা সচিব। তার মানে এত পাপ করেছেন, সে পাপের ভাড়া আর বইতে পারলেন না, ও ধিক্কারেই তার মৃত্যু হলো। সাবরণী কিন্তু গুরু উদ্দেশ্য, তার জ্ঞান ইত্যাদি সেগুলো আউড়ে দিয়েছেন তার মধ্যে। এই জ্ঞান বিতরণের পর্বে লেখক কিন্তু উপসংহার টানছেন লালনকে স্মরণ করে। মনু থেকে চলে এসছেন লালনে। মনু একটা স্বর্গীয় ব্যাপার, লালন আমাদের জাগতিক। সেইখানে চলে এসছেন। লালন কি বলছেন? ভবের পীড়িতি ভূতের কীর্তন, ক্ষণেক বিচ্ছেদ ক্ষণেক মিলন। আপনার কি বইটা লিখতে গিয়ে তাই মনে হয়েছিল? এখন এখানেও ঠিক তাই। ঝাপসা কালিতে জটিল অংশগুলো ছাপা হয়েছে। লেখকের ধারণা কি তাহলে একটু ঝাপসা? হয়তো আমাদের একটু ভেবে দেখতে হবে। এখন ওখানে উনি কি বলছেন? উনি জ্ঞানটা পেলেন কোথা থেকে? শিব পার্বতীর আলাপচারিতায়। আমরা সবাই নাথ সম্প্রদায়ের কথা জানি, এখন তো আরো খুব বেশি মাত্রায় জানি। একটা বৃহত্তর প্রদেশের বৃহত্তম কর্তা নাথ সম্প্রদায়। তাদের যিনি প্রথম কর্তা মৎস্যেন্দ্রনাথ, তিনি মাছের আকারে ছিলেন, জলে ভাসছিলেন। শিব পার্বতীকে যখন জ্ঞান বিতরণ করছেন, প্রকৃতি কি, প্রজ্ঞা কি, বিশ্ব ব্রহ্মাণ্ড কি, তখন মৎস্যেন্দ্রনাথ সব শুনেছিলেন। সেই জ্ঞান ইত্যাদি পরিমার্জিত হতে হতে নাথ গোষ্ঠী গঠিত হলো। ওই জন্য তারা শিবের পূজারী। এখন আপনি মিথকে ভাঙতে চাইছেন, কিন্তু মিথকে আশ্রয় করতে হচ্ছে। সেটাই হচ্ছে আমার কাছে বড় কথা। আচ্ছা, এ প্রসঙ্গে একটা আমার খুব জটিল জিনিস মনে হচ্ছে। লেখকের উদ্দেশ্য কি যৌন ক্রীড়াকেই উদ্ভাবনী শক্তির একমাত্র মাধ্যম বলে গ্রহণ করা? এটা দরকার। টলস্টয়ের জীবনী যারা আমরা পড়েছি তারা জানি 72 বছর বয়সে উনি কি কর্মটা করেছিলেন। বাড়িতে খুব প্যাঁতানি খেতেন স্ত্রীর কাছে, রেলওয়ে প্ল্যাটফর্মে গিয়ে মরতে হয়েছিল। কিন্তু 72 বছর বয়সেও তার প্রতিভা, উদ্ভাবনী শক্তি কতখানি আছে সেটাও তিনি পরীক্ষা করে নিয়েছিলেন। তা সেটা হয়তো ওর মাথার মধ্যে আছে, সেই হিসেবেই উনি এটাকে ধরেছেন। এখন শূদ্রকের বসন্ত সেনাকে নিশ্চয়ই মনে আছে। তাকে কিসের রূপকল্প মনে করব? তাকে অনেকে অনেকভাবে দেখেছে। এটা আমার কাছে একটা প্রশ্নের মতন রয়ে গেল। যাই হোক, এখন দশম অধ্যায় এগুলো তিনি বলছেন। এই প্রসঙ্গেই উনি কমল কুমারকে নিয়ে এসছেন, মানে কমল কুমার মজুমদার। তার অন্তর্জলি যাত্রা নাও পড়ে থাকতে পারি, সিনেমাটা অনেকেই আমরা দেখেছি। সেখানে যে হিরোডোম, সে কিসের রূপকল্প? এটা নীরোৎপলের কাছে বিপ্লবের রূপকল্প। আমি ঠিক বুঝতে পারলাম না বিপ্লবের রূপকল্প কিভাবে হচ্ছে ওখানে। যাই হোক, 358 পৃষ্ঠায়, মানে গ্রন্থের 358 পৃষ্ঠায় লেখক বলছেন, কমল কুমারকে বোঝার শক্তি কোন পাঠকের আছে? সত্যি কোন পাঠকের আছে? গোলাপ সুন্দরী, যেটা এত বিখ্যাত রচনা, সেটা বুঝতে অনেক সময় লাগে। এখন এই বিশাল হলেও সাহিত্য কীর্তিতে সাহিত্য কীর্তিকে অবশ্যই বোধগম্য করতে হবে, পাঠকের কাছে পৌঁছতে হবে। আমি বেশি দূর যাচ্ছি না। শরৎচন্দ্রের একাদশী বৈরাগী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাগিনী কন্যার কাহিনী একমুখী, কিন্তু এমনভাবে আঘাত করে পাঠককে, সেখান থেকে বেরোনো খুব কঠিন হয়ে দাঁড়ায়। সেই জন্য কমল কুমার মজুমদারের সঙ্গে এগুলো আমার মনে হয় আমাদের সমাজের কাছে খুব গুরুতর।
হয়তো লেখক সেগুলো বলেছেন, কারণ আমি যে বললাম আমি 25 ভাগ মধ্যে পড়ে উঠতে পেরেছি। এখন লেখক শেষের দিকে যেটা বলছেন একাদশ অধ্যায়ে, একটা আইনস্টাইন আইনস্টাইন এসে গেছেন এখানে, মূল ব্যাপারটা বার্টন রাসেলকে নিয়ে। সেখানে উনি বলছেন সিটি কলেজ অফ নিউ ইয়র্কে 1940-এ দর্শন বিভাগে বার্টন রাসেলকে অধ্যাপকের পদে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু 1929 সালে বার্টন রাসেল ম্যারেজ অ্যান্ড মরাল লিখেছিলেন। সেই লেখার অপরাধে নিউ ইয়র্কের আদালতে মামলা হয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। বলা হয় এই ব্যক্তিকে শিক্ষক হিসেবে গ্রহণ করা যায় না। সেই মামলা হওয়ার ফলে রাসেল আর অধ্যাপনার চাকরিটা করতে পারেননি। এই প্রসঙ্গে আইনস্টাইন এক পত্রে লিখেছিলেন, গ্রেট স্পিরিটস, এটা উনি কোট করেছেন, গ্রেট স্পিরিটস হ্যাভ অলওয়েজ এনকাউন্টার্ড ভায়োলেন্ট অপোজিশন ফ্রম মিডিওকার মাইন্ডস। লেখককে বোঝা এই আমার মতো মিডিওকারের খুবই কঠিন। মোট 784টা তথ্যসূত্র উনি দিয়েছেন, অসম্ভব। ঔপন্যাসিকরা বহুদর্শী হন, মানুষের সঙ্গেই মিলিত হতে বেশি পছন্দ করেন। বর্তমান লেখকের বৌদ্ধিক যে শক্তি সেটা অনেক বেশি, আমার মতো সাধারণ মানুষের জন্য নয়। সেই জন্য এই বই আমার কাছে একটা কি বলবো নতুন অধ্যায় খুলে দিয়েছে। আমি এর অনেক অধ্যায়ের সমালোচক, কিন্তু আমাকে ভাবতে বাধ্য করেছে। এইখানেই ওনার সার্থকতা। উনি আমার থেকে বয়সে অনেক ছোট, ওর সঙ্গে আমার পরিচয় প্রায় 25-30 বছরের হবে। আমি ওনার ক্ষমতা কি সেটা জানি, সেই কারণেই আমি ওকে শ্রদ্ধা করি, যদিও আমার থেকে উনি বয়সে অনেকই ছোট। যাই হোক, আপনাদের অনেকটা সময় নিলাম, আমাকে মার্জনা করুন।